হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আজ তোমাদের রিজনিংয়ের ক্লাস। রিজনিংয়ের এটা 12 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলি যারা মিস করেছে অবশ্যই দেখে এসো, সেখানে কিন্তু আমাদের বেশ কিছু চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা যে চ্যাপ্টারটি করব, আজকে যে চ্যাপ্টারটি করব সেটা হলো পাজেল টেস্ট বা ধাঁধা পরীক্ষা। যদিও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটু কমই আসে, কিন্তু যখন আসে অনেকগুলোই আসে। মানে অনেকগুলো কেন আসে? এগুলো সেটে প্রশ্ন হয়, 2, 3, 4, 5টার একটা সেট হয়, সেই সেট থেকে প্রশ্নটা আসে। তার জন্য বলছি, যদি এই জায়গাটা জাস্ট একটা ক্লাস নেব আমি, আজকের ক্লাসে আমি এই জায়গাটা না, এটা দুটো ক্লাস আছে, দুটো ক্লাসে আমি এই জায়গায় এই চ্যাপ্টারটাকে আমি ভালোভাবে তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে তাহলে ধরে নেবে যে প্রত্যেকটা নাম্বার তোমাকে তুলতে হবে। এবং এই চ্যাপ্টারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তোমার যদি একটা প্রশ্ন থাকে তাহলে যে টাইম লাগবে, দুটো থাকলে হয়তো তার থেকে 5-10 সেকেন্ড বেশি লাগবে, তিনটে থাকলে হয়তো আরও 5-10 সেকেন্ড বেশি লাগবে। তাই অল্প টাইমের মধ্যে কিন্তু স্কোরটা করা যায়। তার জন্য চ্যাপ্টারটাকে খুবই ইম্পর্টেন্ট। দেখবে বিভিন্ন কোর্সে এই চ্যাপ্টারটাকে হয়তো অ্যাভয়েড করা হয়, কিন্তু এই যে চ্যাপ্টারটা আমার কাছে, আমার মতে খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের অবশ্যই জানা দরকার। বিশেষ করে যেসব এক্সামে ম্যাথ, রিজনিং স্পেশালি একটু বেশি থাকে, সেসব ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আর যেখানে কম থাকে সেখানে দেওয়ার চান্স কম থাকে, এই কারণেই, কারণ সেখানে একসঙ্গে যদি হয়তো কোথাও 10টা রিজনিং থাকবে, তার মধ্যে যদি হয়তো এই চ্যাপ্টার থেকে 3টে বা 4টে থেকে যায়, তাহলে বাকিগুলো কভার করা যাবে না। যেহেতু আমাদের পুলিশের এক্সাম বা আদার্স যে এক্সামগুলো রয়েছে, বিভিন্ন মেন এক্সামগুলোতে যেহেতু অনেক নাম্বারের রিজনিং ম্যাথ থাকে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা গ্রহণ করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই চ্যাপ্টার নিয়ে বিশেষ থিওরি বলার মতো কিছু নেই, আমরা যখন করব তখনই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং প্রত্যেকটা জায়গা আমি চেষ্টা করব ধরে ধরে সুন্দরভাবে বোঝানো। দেখো, ফার্স্ট একটা প্রশ্ন দেখো, প্রশ্ন দুটো পার্ট। এই চ্যাপ্টারের প্রশ্ন দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটমেন্ট পার্ট এবং 2 নম্বরটা হচ্ছে প্রশ্ন পার্ট বা কোশ্চেন পার্ট। স্টেটমেন্ট পার্টে কি বলছে? স্টেটমেন্ট পার্টটা দেখো, আমি একটু তুলনা করি। এই যে 1 নম্বর এটা প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। স্টেটমেন্টটা দেখো সেম, শুধু প্রশ্নটা চেঞ্জ হচ্ছে। 3 নম্বর, 3টে দেখো একই স্টেটমেন্ট আছে। আবার 4 নম্বরে 4, 5, 6 এগুলো দেখো আবার একই স্টেটমেন্ট রয়েছে। তো এই যে স্টেটমেন্ট এবং প্রশ্ন, তাহলে আমাকে স্টেটমেন্ট এবং প্রশ্ন, স্টেটমেন্টের কাজ কি প্রথমে আমাকে বুঝতে হবে, স্টেটমেন্টের কাজ কি এবং স্টেটমেন্টটা আমরা কীভাবে আমাকে হেল্প করবে। প্রশ্ন দেখো, যদি এই যে প্রশ্নটা রয়েছে কি বলছে দেখো, রবি এবং কুণাল হকি ও ভলিবল খেলায় দক্ষ। রবি ও কুণাল হকি ও ভলিবল খেলায় দক্ষ। সচিন ও রবি হকি ও বেসবলে দক্ষ। গৌরব এবং কুণাল ক্রিকেট ও ভলিবলে দক্ষ। সচিন, গৌরব এবং মাইকেল ফুটবল ও বেসবলে দক্ষ। এটা হচ্ছে স্টেটমেন্ট। তারপরে বলেছে হকি, ক্রিকেট ও ভলিবলে কে দক্ষ। এবার এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর যখনই পাবে, এইরকম একটা প্রশ্ন পাবে, 3-4টে প্রশ্ন রয়েছে, একটা ছোট্ট করে চার্ট করে নেবে। কীরকম চার্ট করবে? কটা খেলা রয়েছে এখানে দেখো, এক হচ্ছে হকি, ভলিবল, এখানে হকি হলো, বেসবল 3টে হলো, ক্রিকেট 4টে, ফুটবল 5টা, টোটাল 5টা খেলা। এবং দেখো পার্টিসিপেন্ট কটা রয়েছে, রবি, কুণাল, সচিন, গৌরব, মাইকেল 5টা। তাহলে একটা বক্স করবে তুমি সেখানে, সেখানে হয়তো 1, 2, 3, 4, 5, 6 আগে চলে গেছে।
দেখো এই যে টোটাল খেলা কটা খেলা আছে এখানে, দেখো টোটাল খেলা বললাম আমি 5টা, যাক টেবিলে একটু ডিস্টার্ব করছে, তো আমরা এখানে করি কটা খেলা রয়েছে। দেখো এই হলো একটা ছক করে নিলাম আমি, কটা খেলা রয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4টে পার্টিসিপেন্ট। এবার প্রথম দেখো কি বলছে, প্রথমে কে রয়েছে, প্রথম রয়েছে রবি কুনাল, তাহলে রবি কুনাল কি কি খেলা বেরোতো, রবি আর কুনাল হচ্ছে হকি ভলিবল খেলায় দক্ষ, তাহলে এখানে হলো হকি ভলিবল, এই যে রবিও হকি খেলায় দক্ষ, কুনালও হকিতে দক্ষ, ভলিবলে দুজনেই দক্ষ। তৃতীয় দেখো সচিন আর রবি, সচিন নতুন একটা অ্যাড হলো, সচিন রবি কি বলছে, হকি ও বেসবল, রবি তো অলরেডি হকিতে আছে, তাহলে দ্বিতীয় হলো বেসবল, রবি বেসবলও দক্ষ, সচিন আবার বলছে হকিতে দক্ষ, বেসবলও দক্ষ, হয়ে গেল। 3 নম্বরে কি নাম দেখো, গৌরব, গৌরব কি বলছে, গৌরব এবং কুনাল, কুনাল অলরেডি আমাদের আছে, গৌরব এবং কুনাল অলরেডি আছে, কি খেলায় দক্ষ, ক্রিকেট ও ভলিবলে দক্ষ, তাহলে দেখো এখানে হচ্ছে ক্রিকেট অ্যাড হলো, কুনাল ক্রিকেটে দক্ষ, গৌরবও ক্রিকেটে দক্ষ, কুনাল অলরেডি ভলিবলে দক্ষ আছে, গৌরবও ভলিবলে দক্ষ। তারপরে বলছে সচিন ও গৌরব, সচিন আছে গৌরব আছে, এবং মাইকেল নতুন অ্যাড হলো, কি খেলায় দক্ষ, ফুটবল ও বেসবল, ফুটবল আর বেসবল, দেখো এখানে ফুটবল নতুন একটা খেলা, ফুটবল কে দক্ষ, সচিন গৌরব মাইকেল, সচিন কিসে কিসে আছে, ফুটবল ও বেসবল, দেখো ফুটবল বেসবলে অলরেডি আছে, ফুটবলে দক্ষ। তারপরে হচ্ছে গৌরব দেখো ভলিবলে আছে, তাহলে ফুটবল আর বেসবলও দক্ষ, ফুটবলও দক্ষ। মাইকেল ফুটবল বেসবল, মাইকেল বেসবল আর ফুটবল দক্ষ। দেখো এই হলো আমার একটা চার্ট, এটা আমি এইভাবে করলাম, তোমরা খাতাতে যখনই পাবে খাতাতে টুক করে এই ছবিটা এঁকে নেবে। এবার এই ছবির যে গুরুত্ব, এই ছবির যে বৈশিষ্ট্য, সেটা আমাকে কিভাবে হেল্প করবে, সেটা হলো আমাদের প্রশ্ন। এটা হলো আমার এখন প্রশ্ন, এটা আমাকে কিভাবে হেল্প করবে। দেখো চেয়েছে কি, হকি ক্রিকেট ভলিবলে কে দক্ষ, হকিতে দেখো 3 জন আছে, ক্রিকেটে এর মধ্যে দেখো 1 জন ক্রিকেটে আছে, ভলিবলে 2 জন আছে, তাহলে এই যে 3 জন, হকিতে 3 জন, মাত্র 3 জন দক্ষ, তাহলে এই দুটো অলরেডি বাদ, এরা হকি পারে না। এই 2 জনের মধ্যে দেখো ক্রিকেটে মাত্র আবার 1 জনই আছে, সে কে, কুনাল। তাহলে যদি আমার এখানে প্রশ্ন যে 3টে খেলাতে কে দক্ষ, অপশান হবে অপশান বি আমাদের সঠিক উত্তর। একইভাবে দেখো নেক্সট প্রশ্নটা আমাকে কিভাবে তাড়াতাড়ি হবে, দেখো নেক্সট দেখো বলছে বেসবল ক্রিকেট ভলিবল ফুটবলে কে দক্ষ। দেখো আগের প্রশ্ন, ছবিতে চলে যাই, তিন চার 2 3 4 5। দেখো ছোট্ট করে নিলাম, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে, আমার কি চেয়েছে প্রশ্নটা, প্রশ্ন হলো বেসবল ক্রিকেট ভলিবল ফুটবল। বেসবলে আছে এই 4 জন, এই বেসবল অলরেডি পারে না, কুনাল বাদ,
তারপরে কি চেয়েছে, তারপরে হচ্ছে ক্রিকেট, ক্রিকেটে দেখো এটা তাহলে বাদ চলে গেল। ক্রিকেটে দেখো অলরেডি বেসবল এটা বাদ চলে গেল, তাহলে এগুলো বাদ, গৌরব বাদ। ক্রিকেটে দেখো এর মধ্যে মাত্র একজন রয়েছে, কে সেটা, সেটা হলো কুণাল, সরি কুণাল বাদ গেছে, হ্যাঁ বেসবলে, তাহলে এ বাদ চলে গেছে। তাহলে বেসবলে কে রয়েছে, বেসবলে ক্রিকেটে রয়েছে এর মধ্যে দেখো গৌরব, ক্রিকেটে গৌরব এবং কুণাল দুজনে ভালো, তার মধ্যে কুণাল আবার বেসবলে পারে না, তাহলে কুণাল বাদ চলে গেছে। তাহলে আমার পড়ে থাকলো কে, গৌরব। তাহলে আমার 2 নম্বর যে প্রশ্ন সেটার অ্যান্সার হবে গৌরব। একইভাবে 3 নম্বর প্রশ্নে যাই, কি বলছে, রবি কুণাল হকি ও ভলিবল খেলায় দক্ষ, ও একই স্টেটমেন্ট যাই আছে, চেয়েছে কি দেখো, বেসবল ভলিবল ও হকি খেলায় দক্ষ কে, বেসবল ভলিবল ও হকি, দেখো 3টে খেলায় ভালো, বেসবলে ভালো হচ্ছে 4 জন, এ অলরেডি নেই। ভলিবলে ভালো হচ্ছে এর মধ্যে আবার এই 3 জন, অলরেডি এ কিন্তু বাদ চলে গেছে, তাহলে এই 2 জন। আর হকি এই 2 জনের মধ্যে আবার দেখো রবি মাত্র 2 জনের মধ্যে হকি রবি খেলে, তাহলে আমার এই যে প্রশ্ন, এই যে এই প্রশ্নটা, এটার হচ্ছে রবি হবে অ্যান্সার। এবার আমি হয়তো ছবিটা আলাদা আলাদা পেজে হয়ে যাচ্ছে, তাই হয়তো তোমার যাচ্ছি আসছি একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু এই যে চ্যাপ্টারটা আশা করি এর যে মেন যে কনসেপ্ট সেটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি আমি যে এটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এই প্রবলেমে মেন যে আমার সমস্যা হওয়ার কথা, সেই সমস্যার মেন যে সমস্যা হওয়ার কথা সেটা হলো যে প্রথমে যে আমি ছবিটা আঁকাবো, ছবিটা আঁকানো হয়ে গেলেই আমার কিন্তু ক্লিয়ার। নেক্সট প্রবলেমে যাই, দেখো স্টেটমেন্টটা পড়ো আগে ভালো করে। বলছে মদন ও রোহিত হকি খেলার একই দলে রয়েছে, পার্থ রোহিতকে ব্যাডমিন্টন খেলায় পরাজিত করে, কিন্তু সে টেনিস খেলায় সচিনের কাছে হারে। নিতিন ফুটবলে সাগরের সাথে এবং হকিতে সচিনের সাথে দল করে, রোহিত সচিনকে দাবা খেলায় পরাজিত করে। যারা ক্রিকেট খেলে তারা ব্যাডমিন্টন ভলিবল টেনিস খেলে না। মদন ও পার্থ বাস্কেটবল বলে বিপরীত দলে রয়েছে। নিতিন ক্রিকেটে তার রাজ্যকে প্রতিনিধিত্ব করে, যখন সাগর করে জেলা স্তরে, বা যারা দাবা খেলে তারা ফুটবল বাস্কেট অথবা ভলিবল খেলে না। মদন ও পার্থ ভলিবলে একই দলে খেলে, যারা ফুটবল খেলে তারা হকিও খেলে। এবার দেখো এত বড় একটা স্টেটমেন্ট দিয়েছে যে এখানে আমার টোটাল কজন আছে, মদন, রোহিত, পার্থ, সচিন, নিতিন, সাগর, আর খেলা কটা রয়েছে, হকি, ব্যাডমিন্টন, টেনিস, দাবা, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট। তার মানে একটু লম্বা হতে চলেছে। এই লম্বা যে বক্সটা হবে, এই যে লম্বা বক্স হবে, আমি উল্টে উল্টে দেখার থেকে আমি একটা জিনিস করছি, জাস্ট আমি স্টেটমেন্টটাকে ছবি তুলে নিই, এবার আমি নেক্সট পেজে করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। কি বলছে দেখো, তাহলে টোটাল পার্টিসিপেন্ট কটা রয়েছে, 6 জন, আর খেলা রয়েছে 8টা। তাহলে আমি যে বক্সটা করব একটা টেবিল করে নিলাম, এখানে 1 2 3 4 5, একটা বেশি রয়েছে এখানে, তাহলে আমি একটা অ্যাড করে নিলাম। আর খেলা রয়েছে 8টা, 1 2 3 4 5 6 7 8, জাস্ট এটাকে, এই হলো আমার বক্স। এবার ফার্স্ট আমার স্টেটমেন্ট রয়েছে কি দেখো, প্রথম লাইন রয়েছে, তোমরা অবশ্যই ছবিটাকে আলাদা করে নেবে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনে স্টেটমেন্ট রয়েছে দেখো, মদন ও রোহিত হকি খেলায় একই দলে রয়েছে। তাহলে পার্টিসিপেন্টগুলো আগে লিখে নিই, এখানে হচ্ছে মদন, এখানে হচ্ছে রোহিত, তারপরে
কি বলছে, হকি খেলায় একই দলে রয়েছে। এখানে খেলা তাহলে আমি কি পেলাম, হকি। মদন রোহিত হকি খেলায় একই দলে রয়েছে, তার মানে দুজনে হকি খেলে, একই দলে আছে, তার মানে দুজনে হকি খেলে। তারপরে বলছে পার্থ রোহিতকে ব্যাডমিন্টন খেলায় পরাজিত করে। নেক্সট তাহলে আসছে পার্থ আর রোহিত ঠিকই আছে, খেলা আসছে নতুন ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টন হলো নতুন খেলা আসলো, আর পার্থ রোহিতকে পরাজিত করে, তার মানে পরাজিত জয়ী এটার কোনো ব্যাপার নেই, ব্যাপার হলো যে তারা দুজনেই ব্যাডমিন্টন খেলে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, জাস্ট কনফিউজ করার জন্য এটা দেয় যে পরাজিত করে মানে আমি সেই জায়গাতে দাগ দেবো না, এটা না, দুজনেই খেলে, পার্টিসিপেশনটা হচ্ছে এখানে বড়। নেক্সট স্টেটমেন্ট, নেক্সট লাইন রয়েছে দেখো, কিন্তু টেনিস খেলায় সচিনের কাছে হারে কে? সচিনের কাছে হারে কে? পার্থ। তাহলে এখানে সচিন রয়েছে, সচিন টেনিস খেলায় সচিনের কাছে হেরে যায়, মানে সচিন টেনিস খেলে, পার্থ টেনিস খেলে। দেখো আশা করি এতক্ষণে বোঝাতে পেরেছি যে তারা যে খেলে সেটা বোঝানোর জন্য হেরেছে। কি হারা জেতা মানে তো পার্টিসিপেশন। সেই ছোটোবেলায় একটা কথা শুনতাম না যে পার্টিসিপেশনটাই বড়, হার জিত সেই রকমই ব্যাপার হয়ে যাচ্ছে এখন। নেক্সট লাইনে দেখো কি বলছে, নিতিন ফুটবলে সাগরের সাথে এবং হকিতে সচিনের সাথে দলে রয়েছে। নেক্সট হচ্ছে নিতিন কি খেলা আসছে, ফুটবল আর হকি তো এখানে আছে অলরেডি। তাহলে নিতিন ফুটবলে সাগরের সাথে, নতুন আরেকজন এসছে সাগর। তাহলে নিতিনও ফুটবল খেলে, সাগরও ফুটবল খেলে। আর নেক্সট হচ্ছে নিতিন ফুটবলে সাগরের সাথে এবং হকিতে সচিনের সাথে। হকিতে নিতিন হকি খেলে, সচিন সেও হকি খেলে। দেখো বুঝতে পারলে কি বলছে, নিতিন ফুটবলে সাগরের সাথে এবং হকিতে সচিনের সাথে একই দলে রয়েছে। রোহিত সচিনকে দাবা খেলায় পরাজিত করে। নেক্সট খেলা হচ্ছে দাবা। কে কাকে পরাজিত করে? রোহিত সচিনকে। রোহিত দাবা খেলে, সচিনও দাবা খেলে। যারা ক্রিকেট খেলে তারা ব্যাডমিন্টন, ভলিবল ও টেনিস খেলে না। ক্রিকেট কে কে খেলছে দেখো, এখানে দেখো ক্রিকেট এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি, তো ক্রিকেট এখানে একটা খেলা হবে। এবার এটা সবসময় সত্য না যে যারা ওইগুলো খেলে না তারা সবাই ক্রিকেট খেলে, এরকম কিন্তু নয়। তবে যারা ক্রিকেট খেলে তারা ওই খেলাগুলো খেলে না। তো ক্রিকেট থাকলো আমার কাছে। নেক্সট আমরা দেখি, মদন ও পার্থ বাস্কেটবলে বিপরীত দলে রয়েছে। মদন বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবলে মদনও খেলে, পার্থও খেলে, বিপরীত দল রয়েছে। নিতিন ক্রিকেটে তার রাজ্যকে প্রতিনিধিত্ব করে। নিতিন ক্রিকেটে তার রাজ্যকে প্রতিনিধিত্ব করে, মানে নিতিন ক্রিকেট খেলে। এবং যখন সাগর করে জেলা স্তরে, তার মানে সাগরও ক্রিকেট খেলে। যারা দাবা খেলে তারা ফুটবল, বাস্কেটবল অথবা ভলিবল খেলে না। দাবা খেলে দুজন, তারা কি করছে, তারা ফুটবল খেলে না, বাস্কেটবলও খেলে না, আর একটা হচ্ছে ভলিবলও খেলে না। দাবা এও খেলে, তাহলে এও খেলে না। মদন ও পার্থ ভলিবলে একই দলে খেলে যারা ফুটবল খেলে না। মদন ও পার্থ ভলিবলে ভলিবলে একই দলে খেলে যারা ফুটবল খেলে
মদন ও পার্থ ভলিবলে একই দলে খেলে, আর যারা ফুটবল খেলে তারা হকি খেলে না। এবার ফুটবল কারা কারা খেলছে, ফুটবল যারা যারা খেলছে দেখো তারা আবার কি খেলে না, হকি, ও তারা হকিও খেলে। তার মানে ফুটবল খেলছে নিতিন, সাগর, তাহলে নিতিন তো অলরেডি হকি খেলছে, সাগরও তাহলে হকি খেলে। তাহলে এবার একবার জাস্ট স্টেটমেন্টটাকে খাতায় লিখে নিও আগে, তারপরে জাস্ট একবার মিলিয়ে নিও যে হকি কে কে খেলছে, মদন, রোহিত, সচিন, নিতিন, সাগর। ব্যাডমিন্টন খেলছে রোহিত, পার্থ, নিতিন, সাগর, আর নিতিন, সাগর। তারপরে ওরা আবার কি কি খেলে না, যেহেতু তারা ক্রিকেট খেলে তার জন্য ব্যাডমিন্টন, টেনিস আর ভলিবল খেলে না। এটা আমরা লিখিনি, ব্যাডমিন্টন, টেনিস আর ভলিবল। ব্যাডমিন্টন, টেনিস আর ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস আর ভলিবল খেলে না। হ্যাঁ, তাহলে টেনিস কে কে খেলছে, টেনিস খেলছে পার্থ, সচিন। তারপরে দাবা দুজন খেলছে, রোহিত আর সচিন। ফুটবল খেলছে নিতিন আর সাগর, ফুটবল নিতিন, সাগর। হ্যাঁ, তারপরে হচ্ছে বাস্কেটবল খেলছে মদন, পার্থ। তারপরে ভলিবল খেলছে মদন, পার্থ, মদন আর পার্থ বলছে, ভলিবলও খেলছে। আর লাস্টে হচ্ছে ক্রিকেট খেলছে দুজন, কে কে খেলছে, নিতিন আর সাগর, এবং তারা প্রতিনিধিত্ব করছে। এই হলো আমার ছবি। দেখো ছবিটা করতেই কতটা টাইম লাগলো। এবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি ধীরে ধীরে করলাম, এবার এই জায়গাটা তোমরা সহজেই তাড়াতাড়ি করবে। নেক্সট এবার প্রশ্নে যাই। দেখো, আর এত বড় স্টেটমেন্ট দেয়ও না সচরাচর, তো চাপ নেওয়ার কিচ্ছু নেই। আমার চেয়েছে কি, দেখো চেয়েছে, এবার ভুলে যাও, স্টেটমেন্টের আর আমার দরকার নেই, ভুলে যাও, কারণ আমি অলরেডি ছবি পেয়ে গেছি। যারা ফুটবল খেলে না তারা হলো, কে কে ফুটবল খেলে না, দেখো ফুটবল খেলে না, ফুটবলে কে কে আছে, খেলে না কে কে, রোহিত আর সচিন ফুটবল খেলে না। তাহলে চলে আসো প্রশ্নে, রোহিত সচিন, অপশান সি হচ্ছে অ্যান্সার, রোহিত আর সচিন ফুটবল খেলে না। নেক্সট যাও, নেক্সট প্রশ্ন চলে যাও। নেক্সট আছে কি, কে হকি টেনিস দুটোই খেলে, হকি এবং টেনিস দুটোই খেলছে কে, ছোট করে নি তাহলে সুবিধা হবে। কি বলেছে, হকি এবং টেনিস দুটোই খেলে কে, হকি এবং টেনিস, হকি এবং টেনিস। দেখো টেনিস, হকি টেনিস দেখো, তাহলে এই হলো একমাত্র ব্যক্তি, কে সে, সচিন তাহলে হকি টেনিস দুটোই খেলে, তাহলে কে হবে অ্যান্সার, সচিন। নেক্সট দাও, নেক্সট প্রশ্ন চলে যাও। কি বলছে, সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি, জনপ্রিয় খেলা মানে যেটা বেশি জন খেলে, কোন খেলায় সব থেকে বেশি জন খেলছে, দেখো হকি, 1 2 3 4 5 জন পার্টিসিপেন্ট আছে এখানে, তাহলে সব থেকে জনপ্রিয় খেলা হলো হকি। নেক্সট চলে যাও 9 নম্বরে, কি বলছে, কে সব থেকে বেশি সংখ্যক খেলা খেলে, এর মধ্যে কে সব থেকে বেশি সংখ্যক খেলা খেলে, দেখো কে রয়েছে, মদন 3টে, রোহিত 1 2 3টে, পার্থ 1 2 3 4টে, সচিন 1 2 3টে, তাহলে এও 3টে, আর এ রয়েছে 1 2 3টে, তাহলে 4টে কে খেলছে, 4টে খেলছে পার্থ, তাহলে পার্থ সব থেকে বেশি সংখ্যক খেলা খেলে, কে হবে তাহলে অ্যান্সার, পার্থ হচ্ছে সব থেকে বেশি খেলা খেলে। নেক্সট দেখো, কোন ছেলে ব্যাডমিন্টন ও হকি দুটোই খেলে, ব্যাডমিন্টন এবং হকি, চলে আসো প্রশ্নে, ব্যাডমিন্টন আর হকি দুটোই খেলে, দেখো একমাত্র তুমি পাবে রোহিত যে দুটোই খেলছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হলো রোহিত, ব্যাডমিন্টন হকি দুটোই খেলছে রোহিত। তাহলে দেখো
5টা প্রশ্নের অ্যান্সার কিন্তু ওই হয়ে গেল। জাস্ট ওই যে 4টা বানাতে আমার যে টাইমটা লাগলো, তারপরে দেখো মাত্র 2 মিনিটও লাগেনি, প্রায় 1.5 মিনিটের মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। তাহলে এবং সেটা তোমাদেরকে বোঝাতে তাহলে দেখো এবার এই যে চ্যাপ্টারটা আমি কেন ইম্পর্টেন্ট বলছি, প্রথম 4টা বানানো যতটা কঠিন, তারপরে কিন্তু এই চ্যাপ্টারে আর তোমার বিশেষ কিছু নেই, টুক করে হয়ে যাবে, তার জন্যই বলছি। নেক্সট দেখো আবার একটা নতুন স্টেটমেন্ট এসছে। কি বলছে এবার দেখো, বলছে কৈলাস গোবিন্দ হরিহর হলো বুদ্ধিমান, কৈলাস রাজেশ ও জিতেন্দ্র হলো কঠোর পরিশ্রমী, রাজেশ হরিন্দর ও জিতেন্দ্র হলো সৎ, কৈলাস গোবিন্দ জিতেন্দ্র হলো উচ্চাকাঙ্ক্ষী, নিচের কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী কোনোটিই নয়। তাহলে আমি প্রথমে ছবি এঁকে নেব। এখানে লোক কজন আছে, কৈলাস গোবিন্দ হরিন্দর রাজেশ আর জিতেন্দ্র, আর কটা গুণ দেওয়া হয়েছে এখানে, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী, সৎ, উচ্চাকাঙ্ক্ষী। তাহলে এখানে জাস্ট আমি একটা আগে টেবিলটা করে নিই। তাহলে আমার কটা ঘরের দরকার, এখানে আমার দরকার 1 2 4, আর উপরে এদিকে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমি 1 2 3 4 আর 1 2 3 4 5, মানে একটা বেশি ধরবো আমরা লেখার জন্য। তো এবার প্রথম যে গুণটা রয়েছে, প্রথম রয়েছে দেখো, তোমরাও এইটাকে খাতায় আগে লিখে নিও পজ করে, দিয়ে তারপরে ছবিটা আঁকাবো, ছবিটা দেখবে। আমি এই ছবি তুলে নিলাম, এবার আমি এসে চলে যাই। দেখো প্রথম স্টেটমেন্ট, কৈলাস গোবিন্দ হরিন্দর হলো বুদ্ধিমান। তাহলে প্রথমে আমরা এদিকে লিখব বুদ্ধিমান, আর এদিকের নামগুলো লিখব কি কি আছে, কৈলাস গোবিন্দ হরিন্দর, আর আরেকজন এখানে আছে, আরও 2জন আছে, হচ্ছে জিতেন্দ্র, আর একটা হচ্ছে রাজেশ। এবার দেখো বুদ্ধিমানকে কৈলাস গোবিন্দ হরিন্দর, তাহলে এরা হচ্ছে বুদ্ধিমান। নেক্সট যে আছে কঠোর পরিশ্রমী, পি লিখলাম, পরিশ্রমী কে আছে, কৈলাস পরিশ্রমী, দাঁড়াও এখানে দুটো একই ঘরে চলে যাচ্ছে কি করে, কৈলাস গোবিন্দ হরিন্দর। পরিশ্রমী কে কে রয়েছে, পরিশ্রমী আছে কৈলাস রাজেশ জিতেন্দ্র, কৈলাস পরিশ্রমী, রাজেশ এবং জিতেন্দ্র এরা হচ্ছে পরিশ্রমী। নেক্সট দেখো রাজেশ হরিন্দর আর জিতেন্দ্র সৎ, এখানে হচ্ছে সৎ নেক্সট গুণ। কে কে আছে, রাজেশ হরিন্দর আর জিতেন্দ্র, রাজেশ জিতেন্দ্র হরিন্দর এরা হচ্ছে সৎ। নেক্সট দেখো উচ্চাকাঙ্ক্ষী কে কে আছে, কৈলাস গোবিন্দ জিতেন্দ্র, কৈলাস গোবিন্দ আর জিতেন্দ্র এরা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। এই হলো তাদের গুণ। এবার আমি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে নিচের কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী কোনোটিই নয়, পরিশ্রমীও নয় উচ্চাকাঙ্ক্ষীও নয়। তো দেখো এর মধ্যে পরিশ্রমী কজন নেই, গোবিন্দ আর হরিন্দর, এর মধ্যে আবার গোবিন্দ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, তাহলে আমাদের অ্যান্সার হবে হরিন্দর হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট আমরা যাব নেক্সট প্রশ্ন, দেখো কি রয়েছে। নেক্সট প্রশ্ন হলো নিচের কোন ব্যক্তি সৎ এবং পরিশ্রমী না হলেও উচ্চাকাঙ্ক্ষী, সৎও না পরিশ্রমীও না কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। দেখো সতে কে কে নেই, এই 2জন, পরিশ্রমীতে কে নেই, এইজন, কিন্তু সে উচ্চাকাঙ্ক্ষী। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা গোবিন্দ, সে সৎও না পরিশ্রমীও না কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। নেক্সট চলে যাও, সরি এটা টাইপিং মিস্টেক আছে একটা, যে এটা আলাদা একটা প্রশ্ন দিয়েছে, একটা ক্রিকেট খেলায় ভারত অস্ট্রেলিয়াকে 2বার পরাজিত করে, এইরকম কিন্তু
একটা স্টেটমেন্টেও প্রশ্ন থাকে, যে সবসময় যে গুচ্ছ গুচ্ছ থাকবে সেরকম নয়। দেখো, একটি ক্রিকেট খেলায় ভারত অস্ট্রেলিয়াকে দুবার পরাজিত করে, ওয়েস্ট ইন্ডিজ ভারতকে দুবার, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে দুবার, ভারত নিউজিল্যান্ডকে দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে দুবার পরাজিত করে। কোন দল সবথেকে বেশি বার পরাজিত হয়েছে? তো এই যে এখানে যে প্রশ্নটা রয়েছে, দেখো এখানে কি রয়েছে, অস্ট্রেলিয়া ভারত দ্বারা দুবার পরাজিত হয়েছে, ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বারা দুবার পরাজিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বারা দুবার পরাজিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বারা দুবার পরাজিত হয়েছে, নিউজিল্যান্ড ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দ্বারা দুবার পরাজিত হয়েছে, অর্থাৎ 4 বার পরাজিত হয়েছে। তাহলে নিউজিল্যান্ড সবথেকে বেশিবার পরাজিত হয়েছে, কারণ দেখো ভারত অস্ট্রেলিয়াকে দুবার পরাজিত করেছে, মানে অস্ট্রেলিয়া অলরেডি দুবার হলো, ওয়েস্ট ইন্ডিজ ভারতকে দুবার পরাজিত করেছে, ভারত দুবার হলো, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে দুবার পরাজিত করেছে। তারপরে দেখো ভারত নিউজিল্যান্ডকে দুবার, ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে দুবার, তাহলে নিউজিল্যান্ড সব থেকে বেশিবার পরাজিত হয়েছে 4 বার, বাকি সবাই দুবার আছে। নেক্সট প্রশ্ন দেখো, 6 জন ছাত্র রয়েছে, 6 জন ছাত্র কি করছে, ABCDEF, এ হচ্ছে 6 জন ছাত্র একটি মাঠে বসে আছে। এ ও বি হলো নেহরু হাউস থেকে, যখন বাকিরা হলো গান্ধী হাউস থেকে। DOF লম্বা হলেও বাকিরা বেটে। ACD চশমা পরলেও বাকিরা পরে না। কোন দুজন ছাত্র যারা চশমা পরে না অথচ বেটে? তো এখানে কটা বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখো। এক হচ্ছে নেহেরু হাউস, গান্ধী হাউস, থাকা থাকি, লম্বা খাটো, চশমা নেই। এই হলো আমাদের বক্স। তাহলে এখানে ছোট্ট করে আমি এখানে এঁকে নিই, আর বক্স করছি না। তাহলে কটা লাগছে আমার টোটাল 1 2 3 4 5 6, আর আছে 6 জন। তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে লেখার জন্য। এই দিক দিয়ে হলো 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে লেখার জন্য। এই হলো বক্স। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ABCDE, আর নিচে এটা হলো F। প্রথমে কি বলছে, নেহরু হাউস, গান্ধী হাউস, তারপরে হচ্ছে লম্বা বেটে, তারপরে হচ্ছে চশমা পরে, চশমা প্লাস, চশমা মাইনাস। আমি আমার বোঝার মতো বললাম, তুমি তোমার মতো বোঝার মতো লিখলেই হবে, এটা কিন্তু পরীক্ষার খাতায় অ্যাটাচ হবে না। তো দেখো এবার কি বলছে, প্রথমে বলছে 6 জন থাকে, এই AB হলো নেহরু হাউস, A আর B নেহরু হাউসে থাকে, বাকিরা থাকে গান্ধী হাউস, বাকিরা সব হচ্ছে গান্ধী হাউসের। তারপরে বলছে DF লম্বা, D আর F লম্বা, সরি F হচ্ছে, D আর F লম্বা, বাকিগুলো হচ্ছে বেটে, 4 জন তাহলে বেটে। তারপরে দেখো ACD চশমা পরে, A চশমা পরে, Cও চশমা পরে, আর D চশমা পরে, বাকিরা চশমা ছাড়া। এবার দেখো কোন দুজন ছাত্র যারা চশমা পরে না অথচ বেটে? চশমা পরে না কে কে? এই 3 জন। তার মধ্যে বেটে কে কে রয়েছে? দেখো A একটা বেটে, A একটা বেটে, তাহলে কে কে? B এবং E, এটা হচ্ছে B এবং E, এটা হচ্ছে চশমা পরে না কিন্তু বেটে। নেক্সট দেখো, একই প্রশ্ন আছে, গান্ধী হাউস থেকে আসা বেটে ছেলেটি যে চশমা পরে না। গান্ধী হাউসের কজন রয়েছে? 4 জন, তাহলে এই 2 জন অলরেডি বাদ। গান্ধী হাউস থেকে আসা চশমা পরা ছেলেটি, চশমা দেখো 2 জন পরে, তাহলে এই 2 জনও বাদ। যে কিনা বেটে, সি। গান্ধী হাউস থেকে আসা বেটে ছেলেটি যে চশমা পরে না, সেটা হলো, দাঁড়াও, চশমা পরে না, গান্ধী হাউস থেকে আসা 4 জন, বেটে ছেলে, বেটে হচ্ছে তার মধ্যে 2 জন, যে চশমা পরে না, চশমা মাইনাস, সে হলো ই। তাহলে আমাদের অ্যান্সার হবে তাহলে ই। তো আর একটা দেখো, লাস্ট প্রশ্ন, গান্ধী হাউস থেকে আসা লম্বা ছেলেটি কে যে চশমা পরে না? বেটেটা হলো, এবার বলছে লম্বা,
গান্ধী হাউস থেকে কে আসছে? CDEF। গান্ধী হাউস থেকে আসা লম্বা ছেলেটি কে, যে চশমা পরে না। গান্ধী হাউস থেকে এসছে, তার মধ্যে লম্বা কে রয়েছে? DRF। তার মধ্যে কি বলছে? চশমা পরে না। এফ দেখো চশমা পরে না, ডি কিন্তু চশমা পরে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো আমাদের এফ। তো এই যে চ্যাপ্টারটা আশা করি এতক্ষণ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কি করতে চাইছে, কি চাইছে, কি করতে হবে আমাদেরকে। প্রথমে যে স্টেটমেন্ট পার্ট রয়েছে সেই স্টেটমেন্ট পার্টটাকে আমরা কি করব? একটা বক্স আকারে, টেবিল আকারে করে নেব এবং তারপরে সেই টেবিল থেকে যতগুলো প্রশ্ন দেবে আমরা সবগুলো কিন্তু সলভ করতে পারবো খুব সহজেই। তো আজকের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। আমরা এই চ্যাপ্টারের আরও কিছু পার্ট রয়েছে সেটা আমরা আগামী ক্লাসে করব। তো যারা ক্লাসটি সম্পূর্ণ দেখলে যদি ভালো লেগে থাকে খুবই ভালো, যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদেরকে আবার ভালোভাবে চেষ্টা করব আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থেকো।